তোমরা জানো সারা বিশ্ব আজ করোনা মহামারীতে আক্রান্ত এবং সারা পৃথিবীর স্কুলগুলো বন্ধ, তারই ধারাবাহিকতা আমাদের স্কুলগুলো বন্ধ। কিন্তু তোমাদের পড়াশোনার ত্বরিত উন্নয়নের লক্ষ্যে কাউখালী উপজেলা প্রশাসন এবং শিক্ষা কর্মকর্তারা শিক্ষার ত্বরিত উন্নয়নের লক্ষ্যে একটি কার্যক্রম গ্রহণ করেছেন, যার শিরোনাম হলো আমি আমার স্যারের সাথে পড়ি। এই শিরোনামে অনলাইন ক্লাস, ডিশ অ্যান্টেনা সম্পৃক্ত ক্লাস তারা তৈরি করছেন। তারই ধারাবাহিকতায় আমি শাহরিয়ার স্যার, সহকারী শিক্ষক আয়ন জয়পুর মাধ্যমিক বিদ্যালয়, তোমাদের সামনে দাঁড়িয়েছি আজকে একটি বিশেষ ক্লাস গ্রহণ করার জন্য। আজকের ক্লাসে আমরা সপ্তবর্ণা সপ্তম শ্রেণী একটি গল্প নিয়ে আলোচনা করব। এটি হলো পিতৃপুরুষের গল্প। বাস্তবধর্মী সে বিষয়কে নিয়ে বাস্তবতার নিরিখে হারুন হাবিব, একজন প্রখ্যাত লেখক, যিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধা, তিনি তার সেই মুক্তিযুদ্ধ সহ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 69-এর গণ-অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 66 6 দফা সহ বিস্তারিত এই ব্যাপারগুলোকে তিনি টেনে এনেছেন পিতৃপুরুষের এই গল্পে। তো আসলে আমরা এই বিষয়টিকে, শিরোনামটিকে আমরা একটু ভালো করে জেনে নিই, কারণ আমরা জানি আমরা যখন কোনো পাঠ নিয়ে আলোচনা করবো, বিশেষ করে বাংলায় গদ্য হোক বা পদ্য হোক, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আগেই আমরা তার শিরোনামটি সুন্দর করে জেনে নেব, বুঝে নেব যে আসলে লেখক যে শিরোনামটি দিয়েছেন বা যে নামটি দিয়েছেন তার তাৎপর্য কি, বিষয়টা কিন্তু এটি আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে এবং বুঝতে হবে। এখানে পিতৃপুরুষের গল্প, আমাদের পিতৃপুরুষটা কি আসলে বুঝতে হবে। পিতৃপুরুষটা হলো আসলে আমি, আমার বাবা, আমার বাবার যিনি বাবা তাকে আমরা বলি পিতামহ, আর তার যিনি বাবা তাকে আমরা প্রপিতামহ বলে থাকি। সুতরাং পিতৃপুরুষ হলেন আমার বাবা, যদি তিনি পৃথিবী থেকে গত হয়ে থাকেন, তার বাবা পিতামহ যিনি ছিলেন, এবং তার বাবা প্রপিতামহ, অর্থাৎ এরাই হলেন আমাদের পিতৃপুরুষ। এদের নিয়ে এই গল্পটি সুসজ্জিত করা হয়েছে। সুতরাং পিতৃপুরুষ কথাটির অর্থ বা গঠনটি আমরা বুঝতে পারলাম যে পিতৃপুরুষ থেকে এসেছে। চলো এবার আমরা লেখক পরিচিতি সম্বন্ধে আমরা একটু জেনে নেব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করে দেখতে পাবে আমরা কিন্তু এখানে 5টি ধারা বা ক্রম সাজিয়েছি। এখানে এই 5টি ক্রম বা ধারায় কিন্তু আমাদের বাংলা সাহিত্য, অর্থাৎ গদ্য, পদ্য এবং সহপাঠ, আমরা সব বিষয়গুলো কিন্তু এই 5টি ক্রম ধারায় পড়াশোনা করব। আমাদের পাঠ্যসূচিতে যখন আমরা বাংলা যখন পড়তে যাব, যখন এগুলো ধাপে ধাপে আমরা অনুশীলন, ধাপে ধাপে আমরা চেষ্টা পড়ব, তখন কিন্তু আমরা খুব দ্রুত গতিতে এই পুরো পাঠটিকে বুঝতে পারবো এবং আমাদের সহজেই বোধগম্য হবে। সুতরাং আমি ইতিমধ্যে পাঠ 1, যেটি পাঠ শিরোনাম, সেটি কিন্তু পিতৃপুরুষের গল্প বিষয়টি আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই মনে হয়। এরপরে আসলে লেখক করেছে। এখানে হারুন হাবিব কে? উনি জামালপুরে জন্মগ্রহণ করেছেন 1948 সালে। জামালপুরে উনি জন্মগ্রহণ করেছেন। উনি মুক্তিযুদ্ধে 1971 সালে সরাসরি রণাঙ্গনের যোদ্ধা ছিলেন। যুদ্ধ করেছেন উনি, সশরীরে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেদিন উনি এই মুক্তিযুদ্ধের উপরে বিভিন্ন ধরনের লেখা উনি লিখেছেন এবং বিভিন্ন সৃষ্টি তিনি করেছেন, যেগুলো আমাদের উপহার দিয়ে গেছেন। তার একটি ছোট্ট উপহার হলো এই পিতৃপুরুষের গল্প। আমরা হারুন হাবিব সম্বন্ধে জানলাম। এরপরে যদি আমরা মূল পাঠে আসি, পাঠ পরিচিতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা পাঠ শিরোনাম এবং লেখক পরিচিতির পরেই আমরা মূল পাঠে চলে যাব। আমরা মূল পাঠটা ধৈর্যের সাথে সময় নিয়ে ধীরে ধীরে প্রতিটি লাইন, প্রতিটি চরণ আমরা সুন্দর করে পড়ব, এত চমৎকার করে পড়ব যা আমার সেটা যেন একটা অনাবিল পরিবেশ থাকে, একটা নিবিড় পরিবেশ থাকে। সেখানে ধীরে ধীরে বোধগম্য করার চেষ্টা করবো লেখক প্রতিটি স্তরে বা প্রতিটি লাইনে তিনি কি বোঝাতে চেয়েছেন। মূল পাঠটি পড়ার পরে একটি পাঠ পরিচিতি আছে, তোমরা দেখতে পাবে। সেই পাঠ পরিচিতিটি আমরা একবার না, দুইবার না, 4 থেকে 5 বার আমরা পাঠ পরিচিতিটা পড়ব, সুন্দর করে বারবার সেই পাঠ পরিচিতিটা
করবো, কারণ আমরা যে মূল পাঠটি পড়েছি, পুরো গল্পটা যে পড়েছি, এটা আমরা যতটা বুঝতে পেরেছি বা পারিনি, সেই বুঝতে পারা এবং না পারা যে দোলাচলটা থাকবে আমাদের অন্তরের মধ্যে বা মনের মধ্যে বা মাথার মধ্যে, সেই দোলাচলটা পরিষ্কার হয়ে যাবে আমরা যখন এই পাঠ পরিচিতিটা 2 থেকে 3 বার পড়ব। সুতরাং আমরা কিন্তু পাঠ পরিচিতিটা ভালো করে পড়ব। পাঠ পরিচিতি পড়ার পরে আমরা মূল গল্পটি যে সারাংশটা রয়েছে সেটাকে অতি সহজে বুঝতে পারব। এরপরে আমাদের কাজ হলো শব্দার্থ নির্ণয় করা। তোমরা জানো শব্দার্থ প্রশ্ন হতে পারে, মনের মধ্যে তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার শব্দার্থের কথা কেন বললেন, আমরা তো অনেক সময় শব্দার্থ পড়ি না। আসলে শব্দার্থটা তার এমনি দেন, শব্দার্থটা এই জন্য দিয়েছেন, এই যে পাঠটা আমরা পড়লাম তার মধ্যে কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো কিন্তু আমরা বুঝতে পারি, আমরা পড়ে গেছি ঠিকই, আমরা সেটা সরব পাঠ হোক, নীরব পাঠ হোক, আমরা পড়ে গেছি, কিন্তু এই সব কিছু কিছু শব্দের অর্থ আমরা কিন্তু আসলে বুঝতে পারিনি। যেমন একটি শব্দ আমি তোমাদেরকে বলি, শব্দটি হল তিতিক্ষা। তিতিক্ষা আমরা যদি শব্দটা এখানে দেখি, তিতিক্ষা, এই তিতিক্ষা একটি শব্দ এই আমি কিন্তু পিতৃপুরুষের গল্পের মধ্যে পেয়েছি। এই তিতিক্ষাটা কি, যদি তুমি বুঝতে না পারো তাহলে এমনও হতে পারে সৃজনশীল প্রশ্নে, আমরা জানি সৃজনশীল প্রশ্নে 4টি ক্রম বা ধারা থাকে। প্রথম হলো জ্ঞান, ক, তারপরে অনুধাবন, তারপরে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এই 4টি ধারা বা ক্রম থাকে, ক, খ, গ, খ। সেখানে কিন্তু কয়ে যে প্রশ্নটা আছে জ্ঞানমূলক প্রশ্ন, সেখানে কিন্তু এই তিতিক্ষা শব্দটি কি বা তিতিক্ষা দ্বারা কি বোঝানো হয়েছে বা তিতিক্ষা শব্দটির অর্থ কি, এটি কিন্তু জানতে চাই। সুতরাং আমি যদি শব্দার্থগুলো ভালো করে জানি তাহলে কিন্তু জ্ঞানমূলক একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি আমার নিজেকে প্রস্তুত করে রেখেছি, কারণ আমি তিতিক্ষা শব্দটির অর্থটা জানতে পেরেছি। এই তিতিক্ষা শব্দটির অর্থ হল সহনশীলতা। সহনশীলতা, এই সহনশীলতা আমরা যদি দেখি এখানে, সহনশীলতা, এই সহনশীলতা আমরা কিন্তু চিনি, সবাই জানি এই শব্দটা সম্বন্ধে, এই অর্থ সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা আছে সহনশীলতা, কিন্তু তিতিক্ষা সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা ছিল। সুতরাং আজকে তিতিক্ষাও জানা হয়ে গেল, সহনশীলতাও জানা হয়ে গেল। এরকম যে শব্দের অর্থগুলো, শব্দার্থগুলো বইয়ের মধ্যে আছে, সেই শব্দার্থগুলো খুব ভালো করে পড়তে হবে। এরপরে আমরা যখন ইতিমধ্যে আমরা পাঠের শিরোনাম জানলাম, লেখক পরিচিতি জানলাম, আমরা মূল পাঠ পরিচিতি করলাম, শব্দার্থ করলাম, আমার মনে হয় না এই গল্পের আর কিছু পড়া বাকি আছে। এরপর কিন্তু আমরা অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীতে যখন আমরা যাবো, আমরা তোমরা লক্ষ্য করবে বইয়ের মধ্যেও কিন্তু 2টি বা 3টি অনুশীলনী দেওয়া থাকে। তোমরা কিন্তু সেখানেও তোমাদের মেধা যাচাই করে নিতে পারো যে আমরা এতক্ষণ যে বিষয়গুলো ভেঙে ভেঙে জানলাম, খুঁটিনাটি করে সব বিষয়গুলো জানলাম, এখন আমি আমাকে কতটা প্রস্তুত করতে পেরেছি যে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর দিতে আমি কতটা আমাকে আমি প্রস্তুত করতে পেরেছি। এই জন্য আবার অনুশীলনীতে যাবো, 2-3টি প্রশ্ন আমরা পড়বো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটি কথা না বললেই হয় না। আমরা দেখেছি ক্লাসে যখন আমরা তোমাদের কোনো পাঠ বা কোনো গল্প বা কোনো উপন্যাস বা কোনো ছোট গল্প বা প্রবন্ধ যখন আমরা বা কোনো কবিতা তোমাদেরকে বাসায় পড়তে দিই, আমরা লক্ষ্য করেছি তোমরা বাসায় গিয়ে সরাসরি একটি গায়ের বই খোলো। গায়ের বইটি খুলে তোমরা সেখান থেকে 3টি, 4টি, 5টি, 7টি প্রশ্ন পড়ে ফেলো। কিন্তু তোমাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন হলো, কতটি প্রশ্ন পড়লে তুমি এই মূল বিষয়টা জানতে পারবে? এই শিরোনাম, কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি, মূল ঘটনাটা তুমি কতগুলো প্রশ্ন করে জানবে। কারণ তুমি যে প্রশ্নটাই করছো সেটাই নতুনত্ব, আবার একটি প্রশ্ন আসছে সেটিও তোমার সামনে নতুনত্ব। কতগুলো প্রশ্ন করে তুমি এই মূল বিষয়টি জানবে, অথচ তুমি যখন মূল বইয়ের মধ্যে থেকে এই বিষয়গুলো তুমি পড়ে নেবে, তখন যতগুলো সৃজনশীল প্রশ্ন তোমার সামনে আসুক না কেন, সব ধরনের সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি তোমার নিজেকে প্রস্তুত করতে পারবে, যদি তুমি এই পরিকল্পনায় এবং এই সিস্টেমে, এই ধারাবাহিকতায় যদি তুমি পড়াশোনা করো। তো সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্ন প্যাটার্নটা এবং গল্প পড়ার উদ্দেশ্য, সিস্টেম, ধরনটি আমরা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখন আসলে আমরা পিতৃপুরুষের গল্পের ভিতর থেকে একটু আলোচনা তোমাদের কাছে নিয়ে আসি। সেটি হলো, এখানে অন্তু একটা ছেলে প্রধান চরিত্র, অন্তুর মামা কাজল
এবং তার মা, তিনটি প্রধান চরিত্র এখানে দেখা যায়। তো অন্তু তার বইয়ের মধ্যে সে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সহ এদেশের স্বাধীনতার স্বাধিকার নানাবিধ আন্দোলন সম্বন্ধে সে তার মায়ের কাছে শুনেছে, বইয়ের মধ্যে পড়েছে। কিন্তু তার এই শোনা এবং পড়া এগুলোর মধ্যে থেকে তার একটি আকাঙ্ক্ষা জাগলো যে আমি কি করে এই ভাষা আন্দোলন সম্বন্ধে, মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানতে পারি। আর অন্তুর মা সবসময় বলতেন যে তোমার গাজন মামা সে এই আমাদের মুক্তিযুদ্ধে সরাসরি সে অংশগ্রহণ করেছে, এই যুদ্ধের মধ্যে সে দেখেছে বাঙালি জাতির যে অবস্থা, বাঙালি জাতির যে প্রেক্ষাপটটা, এটি কিন্তু সে বারবার দেখেছে এবং সে অনুভব করেছে। সে তখন ছাত্র ছিল। মায়ের কাছে মামার এই যুদ্ধ সম্বন্ধীয় কথাগুলো শুনতে শুনতে অন্তর মধ্যে সেই ভালোবাসা তৈরি হয়ে গেল, প্রেম তৈরি হয়ে গেল। কখন আমি মামার মুখ থেকে সেই 21শে ফেব্রুয়ারি সেই ভাষা শহীদদের কথা শুনবো, কখন সেই স্বাধিকার আন্দোলনের কথা শুনবো, কখন মুক্তিযুদ্ধের কথা শুনবো। সুতরাং অন্তর সামনেই ছিল 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস। এই দিবসটিকে সামনে রেখে অন্তু তার মাকে জোর করে ধরল, মা মামাকে শহরে আসতে বলো। যেহেতু মামা গ্রামে থাকে, অন্তু শহরে থাকে, মামাকে শহরে আসতে বলো। মা বুদ্ধি দিলেন অন্তুকে যে বাবা তুমি তোমার মামাকে একটা চিঠি লিখবে, তুমি যখন তোমার মামাকে একটা চিঠি লিখবে তোমার মামা না এসে আর পারবে না। তখন অন্তু ঠিক মায়ের কথা মতো সে একটি চিঠি, একটি চিরকুট লিখে মামাকে পাঠিয়ে দিল। মামা অন্তুর চিঠি পেয়ে এবং অন্তুর স্বাধীনতা মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানতে চেয়েছে। এই গুরুত্বটা বুঝতে পেরে, যেহেতু অন্তুর মামা নিজেও তো মুক্তিযোদ্ধা, তিনি এই কথা বলতে চাচ্ছেন জাতির কাছে, এটা তার ভাগ্যের কাছে তিনি বলতে পারবেন বিধায় অতি আগ্রহে মামা সেই 21শে ফেব্রুয়ারি 2 দিন আগে তিনি অন্তুর বাসায় চলে এসেছিলেন। নাটকীয় ভাবে আসলেন। অন্তু ঘুমিয়েছিল, রাতে এসে অন্তু যখন 10টা-11টার মধ্যে ঘুমিয়ে গেছে, মামা আসছে না, মামা রাতে এসে অন্তুর কাছেই ঘুমায়। সকালবেলা অন্তু উঠে দেখে যে তার মামা তার কাছে আছে, তার পাশেই তার মামা অবস্থান করতেছে। এই অবস্থাতে যাই হোক, এরপরে পরের দিন সকালে অন্তু তার মামাকে নিয়ে বেরিয়ে গেল। কারণ অন্তু দীর্ঘদিনের যে ক্ষুধা স্বাধীনতা সম্বন্ধে, মুক্তিযুদ্ধ, 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে জানার অন্তুর যে দীর্ঘ ক্ষুধা, সেটা মেটানোর জন্য অন্তু আর সময় মামাকে দিল। কিন্তু পরের দিন সকালেই মামাকে নিয়ে চলে গেল, বেরিয়ে পড়ল রিক্সায়। মামা অন্তুকে অতি আগ্রহে, অতি খুশিতে মামা একটার পর একটা দৃশ্য অন্তুকে দেখাচ্ছে। মামা যখন তার ঢাকা ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছে, তখন মামা সেই হাজী মোহাম্মদ মহসিন হল, জগন্নাথ হল, কার্জন হল এগুলো সে অন্তুকে দেখাচ্ছিল। তখন মামা বললেন এই হলটায় আমি থাকতাম, আমি এই হাজী মোহাম্মদ মহসিন হলে তখন ছাত্র ছিলাম। 1971 সালে যখন 25শে মার্চ কালকালাতে যখন তারা প্রচুর পরিমাণে নির্যাতন শুরু করে দিল, তখন আমাদের এই হলে ঢুকেও তারা আমাদের অগণিত ছাত্র, প্রায় 150 থেকে 200 ছাত্রকে হল থেকে বের করে তারা হত্যা করলো। এটি অন্তুর মামা কাজে তিনি দেখেছেন, তিনি এই দৃশ্যটাও তার চোখে ভেসেছিল, এটি তিনি অন্তুকে বুঝালেন। এরপরে 7 মসজিদ বা 7 মসজিদ রোগ কেন হলো, এটি তিনি অন্তুকে বুঝালেন। এরপরে ধীরে ধীরে তারা এগিয়ে গেলেন সেই ভাষা শহীদদের সেই স্মৃতি বহন করা সেই শহীদ মিনারের সামনে। ধাপে ধাপে সিঁড়িতে উঠতে উঠতে সে তার ভাগ্যকে বোঝানোর চেষ্টা করলেন যে আমরা এই যে রক্তমাখা স্বাধীন, আমরা যে রক্তমাখা মুক্তিযুদ্ধ পেয়েছি, দেশ স্বাধীন পেয়েছি, এই স্বাধীন দেশ, রক্তমাখা মুক্তিযুদ্ধ, 30 লক্ষ শহীদদের রক্ত, তারপরে সেই মা বোনের ইজ্জত, এটি কোত্থেকে এসেছে? কেন হঠাৎ করে এই দেশের মানুষ স্বাধীন হওয়ার স্বপ্ন দেখল? এই সেই প্রেক্ষাপট, সেই পিতৃপুরুষ যারা সেই 1952 সালে যারা ভাষা আন্দোলনের জন্য লড়েছিলেন, সেই 1952 সালে সেই পিতৃপুরুষের সেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ তার আন্দোলনটাকে আরো গতিশীল করেছেন, সেই নির্যাতনের উপরে আরো গতিশীল করেছেন। এরপরে 6 দফা, এরপরে 66-র 6 দফা, 69-এর গণ-অভ্যুত্থান, 70-এর নির্বাচন, তারপর 71-এর স্বাধীনতা যুদ্ধ। এই 20-25 বছরের সেই লালায়িত সেই কষ্ট, সেই কষ্টগুলো কিন্তু সেই পিতৃপুরুষের গঠন করা। সেদিন যে রফিক, শফিক, জব্বার, শফিউল যারা এই বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার জন্য সেদিন আলী জিন্না যে উর্দু হবে বাংলা রাষ্ট্রভাষা, এটি যখন তিনি ঢাকা ইউনিভার্সিটিতে বসে ঘোষণা দিলেন যে উর্দু হবে এই বাংলার রাষ্ট্রভাষা, তার প্রতিবাদে এই পিতৃপুরুষেরা কিন্তু সেদিন
আন্দোলন করেছিলেন, রক্ত ঢেলে দিয়েছেন সেই মাঠে। সেই পিতৃপুরুষের আন্দোলন আজকে ধীরে 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 স্বাধীনতা আন্দোলনে রূপ নিয়েছে। আজকে আমরা একটি স্বাধীন দেশে উপনীত হয়েছি। তিনি অন্তকে এটি বোঝানোর চেষ্টা করলেন, বোঝালেন তিনি। অন্তর চেহারা বলেই হয়ে গেল। অন্তর আমার থেকে এই দৃশ্যগুলো শোনার পরে অন্তর চেহারাটা মলিন হয়ে গেল। অন্তু ভেবে দিশে পাচ্ছিল না যে মামা এত পুরনো ইতিহাস আমাদের এই স্বাধীন বাংলাদেশের মানুষ এত পুরনো ইতিহাসের উপরে বসে আছে, বেঁচে আছে। এই ইতিহাস সেই পিতৃপুরুষের ইতিহাস, সেই বাবা মার ভাষা আন্দোলন, সেটি অন্তুর সামনে আজকে দৃশ্যমান হয়ে গেল। ধাপে ধাপে তিনি উঠলেন খালি পায়ে সেই শহীদের স্মৃতি বিজড়িত শহীদ মিনারের কাছে তিনি ফুল অর্পণ করলেন। ভাগ্নেও ফুল অর্পণ করলো। অন্তু জিজ্ঞেস করলো, মামা আমরা কি শহীদ দিবসে আসবো না এখানে? মামা বললেন, অবশ্যই আসবো, অনেকদিন পরে ঢাকায় এসেছি, অবশ্যই শহীদ দিবসে 21শে ফেব্রুয়ারি, আর তো 2 দিন বাকি। তুমি আমি এসে শহীদের স্মৃতিতে ফুল দিয়ে যাব, স্মরণ করে যাব আমরা সেই পিতৃপুরুষদের, যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য, আমাদের দেশের ভাষার জন্য, এই মাটিকে পরিষ্কার করার জন্য, স্বচ্ছ করার জন্য, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য, আমরা স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীন রাষ্ট্রে বসবাস করব, আমরা আমাদের অধিকারের মধ্যে থাকবো, আমাদের উপর কোনো কেউ নির্যাতন করতে পারবে না, নিগ্রহ করতে পারবে না, এটা আমরা করব। সুতরাং সেই পিতৃপুরুষের স্মৃতিতে আমরা কি ফুল অর্পণ করতে আসবো না? খালি পায়ে তাদের সেই কবর, তাদের সেই গ্রেভিয়ার্ড, তাদের সেই কবরের সামনে কি আমরা আমাদের মাথা নত করতে আসবো না? অবশ্যই আসবো। এরপরে তিনি ধীরে ধীরে অন্তুকে আমাদের স্মৃতিসৌধকে ঘুরিয়ে দেখালেন। আরও ঢাকায় অবস্থানগত বিভিন্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর সহ বিভিন্ন জিনিস অন্তর সামনে ফুটিয়ে তুললেন আমার কাজ। সুতরাং আজকে পিতৃপুরুষ কারা? এখানে পিতৃপুরুষটি সরাসরি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের ভাষা, এদেশের ভাষাকে তুলে ধরার সেই পিতৃপুরুষ, যারা স্বাধীনতার যারা ভাষা আন্দোলন থেকে শুরু করে এই 71 পর্যন্ত যারা এই দেশকে টেনে এনে আমাদের একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্রে যারা এনে দিয়েছেন সেই পিতৃপুরুষ। হারুন খালিদ চমৎকার ভাবে তিনি এই লেখনীর দ্বারা এই মূল পাঠের মধ্যে তিনি এই কথাটিকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের শুভ কামনা করি। তবে একটি মেসেজ তোমাদেরকে দিয়ে দেয়, তোমরা জানো যদিও, তোমরা সাবধানে থাকবে, মাস্ক পরিধান করবে সবসময়, বাসায় থাকবে, হ্যান্ড স্যানিটাইজার লাগাবে, সাবান দিয়ে কমসে কম 20 সেকেন্ড তোমরা তোমাদের হাতটাকে বারবার ধুয়ে নেবে। যখনই কোনো কিছু স্পর্শ করবে বারবার 20 সেকেন্ডে হাতটাকে ধুয়ে নেবে। বাড়ির মধ্যে থাকবে, নিজের পরিবারকে সুরক্ষা করবে, নিজেও সুরক্ষিত থাকবে। তোমাদের কল্যাণ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি